তবে আপনাদেরকে বলছি, যাদের টাইমলাইনে, যাদের এখনও আইডিতে, গ্রুপে আমাদের এই বোনের নগ্ন ভিডিওটা আছে, সেটা প্রথমে আপনি ডিলিট করেন, তারপরে পুরো ভিডিও শুনবেন। কারণ আমাদের এই বোনটা একবার তো ধর্ষণ হয়েছে, আমি আপনি শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে প্রতিবাদের নামে ভুল টাইপের একটা প্রতিবাদ হচ্ছে যে তার ভিডিওটা শেয়ার করছি। প্রথমত এই ভিডিও দেখার আগেই আপনি এই ভিডিওটা ডিলিট করে দিবেন, তারপরে এসে আমার ভিডিওর বাকি অংশটা দেখবেন। আমাদের অবস্থান ধর্ষকের বিপক্ষে, ধর্ষিতার পক্ষে, বাট তার ভিডিও অথবা তার ছবি ফেস সহ সেটাকে ভাইরাল করে না। এটা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। একটু নতুন প্রতিবাদের ভাষা শেখা উচিত। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিনিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বহুল কাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত যে ভিডিওটার জন্য আমি নিজেও ওয়েট করছিলাম, যে আসলে ওই বোনটার সাথে কি হয়েছিল, আর কেন এই হায়েনারা, যাদেরকে আসলে হায়েনা শব্দটা বললো হায়েনার অপমান হবে, বা এর থেকে নিকৃষ্ট যে শব্দগুলো আছে যার যার মন মতো লাগাই নেবেন কমেন্টে, এরা আসলে কেন ওনাকে ডিস্টার্ব করেছিল, বা কেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসলো, বা কেনই বা তিনি ঘটনার 32 দিন পরে আসলে এই ভিডিওটা নিয়ে আমরা দেখতে পেলাম বা জানতে পেলাম তিনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলেন না। এরকম নানান প্রশ্ন আমাদের মনে কাজ করেছিল। তো আমাদের এই বোন তার মনের কথা বলেননি, তিনি ভয় পেয়েছেন যে তার ভাইয়েরা বা এই যে নোংরা বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় তিনি কলঙ্কিত হয়ে যাবেন, তাকে হয়তো মানুষ ট্রল করবে বা তার জন্য নেগেটিভ হবে, যার কারণে ঘটনার 32 দিন চলে গেলেও তিনি লজ্জায়, মান সম্মানের ভয়ে তার নিজের বাবার বাড়ি থেকে পালিয়ে, স্বামীর বাড়ি থেকে পালিয়ে তিনি তার বোনের বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলেন। বাট তিনি বুঝতে পারেননি যে আমরা তার ভাইরা এখনও আসলে নির্যাতিত মজলুমদের পক্ষে আছি। তিনি খুশি হয়েছেন আমাদের আজকের এই অবস্থান দেখে। তো তিনি ভিডিওর মাধ্যমে যেটা আমাদের উদ্দেশ্যে বলেছেন, তো ভাষাটা একটু নোয়াখালীর, আপনার প্রথমে ভিডিওটা শুনি, তারপরের অংশে আমি ভাষাতে তিনি কি বলেছেন সেটা আপনাদের সামনে একটু এক্সপ্লেইন করে দিব। তো ঠিক আছে, চলুন আমাদের বোনের কাছে আমরা শুনে আসি আসলে কি হয়েছিল। এদের মৃত্যু যাবার জীবন যায়, আমার এই অনুরোধ আর কিছু না। এরা আমার, আমি যেন দেশ গ্রামে এখন থাকুন, বড় ওই কথা বলুন, আমার আর এটা মরাচ্ছে মরাই, কেউ হলে কোনো মেয়ে হলো ছেলে হলেও বিস্ফিত গলা ধরে দিত। আমি বলছি আমি এরকম, আর আমার এ দুনিয়াতে কিসের কষ্ট, আখেরাতে অনেক কষ্ট। আমি আখেরাতে কামাই চাই, আমার জন্য যদি কেউ থাকে ভালো, একদিন প্রতিবাদ করবে। এখন আল্লাহর রহমতে আমার জন্য সরকারে লড়তেছে, আমার দেশে কাজা করো, এরাই দেখতে সামনে, এটাই আল্লাহর কাছে খবর। আর শুধু এটাই চাই, ছেলেগুলোর মৃত্যু আর না তো যাবার জীবন চাই। আপনারা এই দুইটা জিনিস যদি করেন, মা বোন আপনাদের নারী দেশে মায়ের সম্মান দেবেন। হ্যাঁ হ্যাঁ, তো ধন্যবাদ আমাদের এই বোনকে মিডিয়ার সামনে এসে মুখ খোলার জন্য। তো ভাষাগুলা হয়তো অনেকে বোঝেননি, এখানে নোয়াখালীর আঞ্চলিকতা ইউজ করা হয়েছে। তিনি বলেছেন যে তিনি কেন পালিয়েছিলেন, কারণ হচ্ছে যে মান সম্মানের ভয়ে। তিনি বললেন যে তার জায়গায় যদি অন্য কোনো ছেলে বা মেয়ে হতো তারা শতভাগ বিষ পান করতো, বাট তিনি করেননি। কারণ তিনি আশা করেছিলেন, কল্পনায় বিশ্বাস করেছিলেন, অন্তরে তার বিশ্বাস ছিল যে কোনো একদিন তার পাশে কেউ দাঁড়াবে। আপনার পাশে আজকে সমগ্র বাংলাদেশ, শুধুমাত্র যারা ফাঁসির রায় দিবেন তাদের কি মেন্টালিটি সেটা জানি না, যারা সাজা দেওয়ার ক্ষমতা রাখেন তাদের মেন্টালিটি জানি না, বাট আমজনতা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বোন আপনার পাশে আজকে এসে দাঁড়িয়েছে, আপনার বিশ্বাসকে বাস্তবায়ন করছে, আর আপনার ভাইরা লড়ে যাবে। এখানে তিনি আরও কয়েকটা কথা বলেছেন যে আখেরাতের যে শাস্তি সেটাকে তিনি ভয় পান। নোয়াখালীর মানুষ আমি দেখছি অন্যান্য এলাকার তুলনায়, নোয়াখালী, সিলেট আরও কিছু এলাকা আছে যেখানে ধর্মীয় অনুভূতির বিষয়গুলো একটু স্ট্রং, মানে ধর্মকে অন্যান্য এলাকার তুলনায় তারা একটু বেশি পালন করে। তো আমাদের এই বোনের কথায় সেটাও বোঝা গেছে যে তিনি আল্লাহকে ভয় পান, আখেরাতের শাস্তিটাকে ভয় পান, আর তিনি দুনিয়ার জমিনে ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছিলেন। আর এই ভিডিওটা ভাইরাল যারা করেছে তারা কিন্তু টাকার জন্য করছে, তার স্বামীর সাথে তার সম্পর্ক খারাপ থাকার সুযোগে তারা আসলে এটা করছে। তো এই ভিডিওটাতেও আমি একটু কথা বলতে চাই। এই বোনের বিষয়টা তো যারা শাস্তি দেবার তারা দেবেনি, আমরা আমাদের যার যার জায়গা থেকে আন্দোলন করব। আজকে আমি দেখলাম যে এই বিষয়গুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট অ্যাক্টিভিটিস আছে, ইভেন ধর্ষণের শাস্তি নিয়েও নানান ধরনের মতবিরোধ, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একজন বলছেন, আরেকজন নর্মাল পয়েন্ট অফ ভিউতে বলছেন। বাট আসলে নর্মাল পয়েন্ট অফ ভিউতে আমরা যারা বলছি আমাদের কোনো কাজ হবে না।
এই দেশে বা যে কোনো দেশে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আসলে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা হয়। এখন এই আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ কিছু দেশ আছে যেখানে আপনি দেখবেন যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেক কিছু আটকে যায়। ইভেন ফাঁসির রায় ঘোষণা হওয়া হত্যা মামলার আসামিরা পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের জমিনে রাষ্ট্রপতির মাধ্যমে সাধারণ ক্ষমা ঘোষণা করে যখন বের হয়ে যায়, তখন এই ধরনের ধর্ষকরা তারা ভাবে যে আমাদের আর কি শাস্তি হবে। আজ থেকে ২০ বছর আগে এরকম ধর্ষণের জন্য বহুল আলোচিত ঘটনা সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে আছে, এখনও সেই ধর্ষকরা বাংলার জমিনেই জীবিত। কয়েকদিন আগে নোয়াখালীর আরেক ধর্ষক এই সিরাজউদ্দৌলা, সেও জীবিত। তো এই যে টোটাল ইফেক্টটা, সেটাই আসলে এই ধর্ষণকাণ্ড ঘটানোর অন্যতম কারণ। আপনি ফেসবুকে আন্দোলন করে, মাঠে মিছিল করে আসলে কোনো কাজ হবে না যদি না সরকারের মধ্যে যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে যারা প্রশাসনকে সামলান, যাদের হাতে ক্রসফায়ার করার ক্ষমতা আছে বা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, তারা যদি চান তাহলেই সম্ভব। তো আসুন খুব বেশি কথা না বাড়িয়ে আমাদের সেই বোনের কাছ থেকে আমরা শুনে আসি যে আসলে সেদিন কি হয়েছিল। তো যাই হোক, তো এইখানে আমরা এই টোটাল ভিডিও বক্তব্য থেকে আমাদের বোনের যে বক্তব্য শুনতে পেরেছি, যারা প্রশাসনের দায়িত্বশীল লোক আছেন তারা ইনশাল্লাহ সেটা সম্পর্কে দেখবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এই বোনের স্বামীকে নিয়ে দুই একটা কথা আমার না বললেই না। তার স্বামী 2টা বিয়ে করছে। 2টা বিয়ে করার কারণে হয়েছে কি, তাকে তার প্রথম কি বলা হয় যে স্বামীর সাথে হয়তো বনিবনা ছিল না, বা স্বামী কোনো কারণে তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন এগুলার ব্যাপারে একটু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি করা দরকার। বাংলাদেশের অধিকাংশ দ্বিতীয় বিয়ে বউ যাদের আছে, এরা কিন্তু প্রথম বউয়ের অনুমতিই নেয় না। এখন করে কি, পরে এসে বৌদির উপর অত্যাচার করে, বেশি থেকে কিছু বললে যা বাপের বাড়ি চলে যা। আর আমাদের পরিবারগুলো মান সম্মান রক্ষায় বা সামাজিকতার কারণে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আন্দোলন করে না। আইনের মধ্যে শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু সে শাস্তি আদায় করার জন্য আমাদের বোনদের বা আমাদের পরিবারের একটা থিঙ্কিং থাকে যে বিয়ে তো হয়েই গেছে, এখন আরেকটা বিয়ে কিভাবে দিব, একটা বাচ্চা হয়ে গেছে, এখন আসলে এই অবস্থার মধ্যে কেমনে কি করা যায়, বাচ্চাগুলো নিয়ে কই যাবে, এই যে ধরেন সামাজিক একটা অসহায়ত্বের চিত্র ফুটে ওঠে। আর সেইটারই একটা সুবিধা নিচ্ছে এক শ্রেণীর এই তথাকথিত স্বামীরা। তুই বেটা বিয়ে করছস, তোর দোনো বউ তোর বাড়িতে রাখবি, না পারলে তোর ওদেরও নুনু কেটে দেওয়া দরকার। মানে এই ধরনের জামাইরা নানান ভেজালের কারণ হয়। আপনি দেখেন যে এই যে ঘটনাটার মূল খন্দর কিন্তু একটা রিজন কিন্তু তার জামাইও, আমি মনে করি। হ্যাঁ, তুই তোর বউরে কেন বাপের বাড়িতে পাঠাই রাখছস বেটা? এগুলো আসলে দেখার মতন কে দেখবে? আইন আছে, কিন্তু ওই যে আমরা আইনের দ্বারস্থ হই না। যেমন করে এই বোনটাও কিন্তু দেখেন আজকে এতদিন ঘটনা কিন্তু আইনের দ্বারস্থ হচ্ছে না, কারণ হচ্ছে যে সামাজিকতার ভয়, মান সম্মানের ভয়। এই ধরনের বিষয়গুলোকে আমাদের সামনে আনতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনি আপনার পরিবার থেকে আপনি জাজমেন্ট করতে হবে। আপনি তো একটা পরিবারের কর্তা, তাই না? বাহিরের অন্যায় নিয়ে কথা বলার আগে নিজের পরিবারের অন্যায়গুলোর উপরও নজর দিতে হবে। তাহলে হবে কি, বাহিরের অংশটা পরিশুদ্ধ হবে। তো যাই হোক, যাদের হাতে এই বিচার কার্য যাবে, অলরেডি কয়েকজন আসামি অ্যারেস্ট হয়েছে। আমরা তো আমজনতা, আমাদের এতটা ক্ষমতা নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।